হাসনাত আব্দুল্লাহ অবশেষে জনাব তারেক রহমানের দিকে আঙ্গুল তুলেছে এবং জনাব তারেক রহমানের ইনকাম সোর্স কি, কোথায় থেকে সে টাকা পায়, এটা কেন উল্লেখ করা হচ্ছে না, এমন দাবি তুলে হাসনাত আব্দুল্লাহ কি বলতেছে। জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। যেই পথে হেঁটেছে আওয়ামী লীগ, অবশেষে সেই একই পথে হাঁটছে বিএনপি, এমন দাবিটাই তুলে ধরেছে একজন শিবির নেতা। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। দর্শক, কেন তিনি হঠাৎ করে এমন দাবি তুললেন? 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, তাহলে কি নির্বাচনটা বাতিল হয়ে যাচ্ছে, নাকি নির্বাচন নিয়ে কি হতে যাচ্ছে, নির্বাচন কি আসলে বাতিল হবে, এ নিয়ে এখন অনেক সংঘাত চলছে। ভোট কি হবে? ভোট তো মনে হয় হবে না। 11 দলীয় ইসলামী জোট থেকে চরমোনাই আউট হয়ে যাওয়ার পরেই অবশেষে জামাত ইসলাম চরমোনাইকে নিয়ে বিশাল এক খেলা শুরু করে দিয়েছে। খেলা কিন্তু আরেকখান জমে গেছে। এমন খেলা শুরু হয়েছে, মানে জামাত ইসলাম চরমোনাইকে নিয়ে যেভাবে খেলছে, চরমোনাই পীর সাহেব এটি বুঝতেই পারছে না যে এই বলটা কি গুগলি আসলো, নাকি বাউন্সার আসলো, নাকি অফ ব্রেক, নাকি লেগ ব্রেক। জামাত ইসলাম এমন একটা কার্যক্রম করেছে যেটা দেখি অবাক পুরো বিশ্ব। পুরো বিশ্বকে তাক লাগিয়ে জামাত ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র। এই পলিসি সামিটের গুরুত্ব এতটাই বেশি, জামাত ইসলামের 85 বছরের জল্পনা কল্পনার অবসান ঘটেছে। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। দর্শক শ্রোতা, ভিডিও শুরুতেই এতক্ষণ আপনারা দেখলেন ভিডিওর শিরোনাম, এখন দেখতে চলেছে বিস্তারিত। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে, যেহেতু অতি দ্রুত আমাদের নিকটে আগামী জাতীয় সংসদ নির্বাচন চলে আসছে। এখন এই নির্বাচন নিয়ে নানান জল্পনা কল্পনা হচ্ছে। অনেকেই বলছে নির্বাচনটা বাতিল হয়ে যাবে, অনেকে বলছে নির্বাচনটা পিছিয়ে যাবে। আওয়ামী লীগের বিশ্লেষকরা বলছে নির্বাচনটা আরো 90 দিন পিছিয়ে যাবে। আসলেও কি তাই? দর্শক শ্রোতা, অনেক কিছু জানতে চলেছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, খুবই গোপন গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। কিন্তু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই সেটা জানতে পারবেন। তো কথা কেন, সরাসরি মূল নিউজে চলে যাব। যাওয়ার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। খেলা কিন্তু আরেকখান জমে গেছে। এমন খেলা শুরু হয়েছে, মানে জামাত ইসলাম চরমোনাইকে নিয়ে যেভাবে খেলছে, চরমোনাই পীর সাহেব এটি বুঝতেই পারছে না যে এই বলটা কি গুগলি আসলো, নাকি বাউন্সার আসলো, নাকি অফ ব্রেক, নাকি লেগ ব্রেক। মানে এক এক সময়ে এক এক রকমের ওই ওয়াসিম আকরামের মতো বল ছুড়ে দিচ্ছে। পীর সাহেব তো ওই যে আগেই বলেছি, পান খাওয়া মানুষ, সহজ সরল হয়, উনি বুঝতে পারছেন না। জামাতের সাথে চরমোনাই পীর সাহেবের এই খেলতে যাওয়াটা উচিত হয়নি। জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে চরমোনাই পীর সাহেবকে এই জোটে আনার জন্য, কিন্তু পীর সাহেব চরমোনাই অত্যন্ত ইগোর কারণে এবং তিনি বড় এই মনোভাব তার ভিতরে থাকার কারণে উনি কাউকে মানবেন না। তো এটা তো কাউকে মানবেন না, এটা তো আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি যে আল্লাহ ইবলিশকে বললেন যে তুমি ওকে বড় মানো, আদমকে বড় মানলো না বলেই তো শয়তান হয়ে গেল। তো পীর সাহেব চরমোনাই তাকে কিন্তু একেবারে এরকম কথা সে নিজে মুখে বলেছে, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। সাংবাদিক সম্মেলনে সে পরিষ্কার করে বলছে, আপনারা জামাতের নেতৃত্বে জোট, এই কথা কেউ বলবেন না, আমরা জামাতের নেতৃত্বে এখানে জোট করতে আসি নাই। বুঝতে পারছেন? মানে জামাতকে নেতা মানতে নারাজ, কোনো মতো অবস্থায় জামাতকে নেতা মানবে না। এই তারপরে তো তিনি চলে গেলেন, জোট ছেড়ে একা একা নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন এবং 268 আসনে তার যে প্রার্থী ছিল তাদেরকে বললেন যে কোথাও থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে না, আমাদেরকে নির্বাচন করতে হবে। এই ডামাডোলের ভিতরে ওদিকে বিরোধী শিবির, বিএনপির ভিতরে যে সমস্ত বাম ঘরানার রাজনৈতিক নেতারা রয়েছে, অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, এবং বলা চলে এখন এরাই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে, এই লোকগুলো এত বেশি খুশি হয়েছিল এবং বলা চলে এরা ওই পিছনের কাপড় তুলে লাফানো শুরু করেছিল যে চরমোনাইকে তো জামাত থেকে ডিটাচ করতে পেরেছি। তাহলে চরমোনাই পীর সাহেব এখানে কার এজেন্ডা বাস্তবায়ন করলেন বুঝতেই পারছেন আপনারা। সর্বশেষ মায়ের একটা খেলো জামাতের হাতে, এমন চপেটাঘাত খেলো পীর সাহেব। এখন এই চপেটাঘাত খাওয়ার পরে না পারছে এদিকে তাকাতে, না পারছে এদিকে তাকাতে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যেটা কি হলো, তাহলে ঘটনাটা একটু খুলেই বলি আসুন। আপনারা জানেন যে জামাতের পক্ষ থেকে এই গতকাল ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
তিনি সাংবাদিকদের কাছে বললেন এক প্রশ্নের জবাবে যে বরিশাল 5 আসনে যেখানে মুফতি ফয়জুল করিম নির্বাচন করছেন যে আসন থেকে, এই আসনে আমরা কোনো প্রার্থী দেব না। জামাত কোনো প্রার্থী সেখানে দেবে না, মানে তার প্রার্থী প্রত্যাহার করে নেবে। জামাতের প্রার্থী কিন্তু সেখানে আছে, কিন্তু তাকে প্রত্যাহার করে নেবে। এটা কোনোদিন কোনো রাজনৈতিক মহলে এটা দেখেছেন আপনারা? আমি দেখি নাই। আমি 1991 সালের থেকে রাজনীতি দেখে আসছি, বা ভোট কেন্দ্রে এই ভোট সংক্রান্ত বিষয়ে আমি জড়িত। আমি দেখি নাই কোনো রাজনৈতিক দলের অন্য একটি প্রতিপক্ষ যে কিনা প্রতি মুহূর্তে জামাতকে মুনাফেক, বেঈমান, কাফের, মুরতাদ, মওদুদিবাদ এগুলো ছাড়া কথা বলে না। সেই জামাতের নেতারা তাদের দেয়া একজন নিশ্চিত বিজয়ের একটা আসন। বরিশালে কিন্তু জামাতের খুব ভালো অবস্থান ওই বরিশাল 5 আসনে। আমি ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে এই কথা বলেছে যেখানে বরিশাল 5 আসন জামাত জয়লাভ করবে। তাহলে চরমনাইয়ের পীর সাহেব ওই আসনে দাঁড়ানোর কারণে তিনি জোট থেকে চলে গেছেন, জামাতকে মুনাফেক বলে চলে গেছেন। সেইখানে জামাত ইসলাম ঘোষণা দিলেন যে তারা চরমনাইয়ের পীর সাহেবের সম্মানের খাতিরে, তার সম্মান করার জন্য, তার ইজ্জত করার জন্য ওই আসন থেকে জামাতের প্রার্থী প্রত্যাহার করে নেবে। এটাকেই বলে রাজনীতি। হ্যাঁ, এখানে অবশ্য একটা ব্যাপার আছে। আর এই বিষয়টা কখন বললেন দেখুন, এই যে ক্লিপটি একটু দেখিয়ে আসুন আমরা, কি এখানে আছে। এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ কোনটা দুনিয়াতে থাকতে পারে? জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না, সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে এখানে আমরা কি দেখলাম? চরমনাই যে সময় জামাতের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে মারছে, ঘৃণা ছুঁড়ে মারছে, ঠিক তার জবাবে জামাত ইসলাম সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফুল ছুঁড়ে দিলেন। তাকে ফুলের সুবাস তার দিকে ছিটিয়ে দিলেন যে তোমরা আমাদেরকে ঘৃণা করলেও আমরা তোমাদেরকে ভালোবাসি। এখানে চরমনাইয়ের পীর সাহেব এই জায়গায় কোন রাজনৈতিক ঘোরপেচের ভিতরে আবদ্ধ হয়ে গেল সেই বিষয়টি আমি আসছি। তার আগে আরো একটি ভিডিও আমরা দেখব, যেখানে বিএনপি নেতা এনি শহীদুদ্দিন এনি তিনি চরমনাই পীর সাহেবকে গালমন্দ করছেন, চরমভাবে গালিগালাজ করছেন, ভণ্ড বলছেন। চরমনাই পীর সাহেব সেই বিএনপির দিকেই ঝুঁকছে, অথচ দেখুন যখন এই এনি গালমন্দ করলেন তখন জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি দেখুন কিভাবে তার প্রতিবাদ করেছে। ভিডিওটি দেখুন একটু। চরমনাই পীর বলে পীর নয় ভণ্ড, পীর নয় ভণ্ড। চরমনাই পীর সাহেবের মধ্যে একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়। ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি, তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা। আপনারা তো নিজেই দেখলেন জামাত ইসলাম তাদের জন্য কি করলো আর তারা জামাত ইসলামের জন্য কি করছে। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চরমনাইয়ের যে সমস্ত মুরিদরা আছে জামাতকে হেন কোনো গালমন্দ নাই যা করছে না। অথচ আমরা জামাত আমিরকে কি দেখলাম, যখন পীর সাহেব জোট ছাড়ার ঘোষণা দিলেন তারপরেই জামাত আমির সমস্ত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বললেন যে অনেককেই দেখছি আমাদের সাপোর্টার, আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদেরকে ভালোবাসার কারণে একটি ইসলামিক রাজনৈতিক দলকে আপনারা গালমন্দ করছেন। দয়া করে আপনারা তাদেরকে গালমন্দ করবেন না যদি আপনারা আমাদের ভালোবেসে থাকেন, কারণ তারা আমাদের ভাই। দেখুন জামাতের আমির তার স্ট্যাটাস। তাহলে এই যে রাজনীতি, এই রাজনীতি কি আমরা স্বাধীনতার পরে দেখেছি বাংলাদেশে? জামাত ইসলাম চাচ্ছে এখানে একটা কল্যাণমুখী রাজনীতির প্রবর্তন করতে। গোটা রাজনীতি পরিবর্তন হয়ে যাবে। এখানে আর ওই চাঁদাবাজির রাজনীতি থাকবে না, এখানে আর ওই বংশানুক্রমিক রাজনীতি থাকবে না, এখানে টেন্ডারবাজির রাজনীতি থাকবে না, এখানে পেশি শক্তির রাজনীতি থাকবে না। এখানে রাজনীতি মানুষ যেন রাজনীতি করে, কোনো মানুষের জায়গা যেন রাজনীতিতে না হয়, সেই দিকে নিয়ে যেতে চাচ্ছেন জামাত আমির। এইবার চলুন আমরা চরমনাইয়ের পীর সাহেবকে জামাত কিভাবে একটা ঘোড়া টেপের ভিতরে ফেলে দিলেন এবং চরমনাই পীর সাহেব এখন কি করবে, এখান থেকে কিভাবে উদ্ধার হবে, চলুন ওই বিষয়ে একটু আলাপ করি। এখন এই যে জামাত ইসলাম প্রার্থী প্রত্যাহার করে নিলেন ওইখান থেকে, বরিশাল থেকে, তো এতে কি চরমনাই পীর সাহেবের কি এখানে কোনো দায়বোধ বেড়ে গেল না? এইখানে জামাত ইসলাম তাকে দুইটি বার্তা দিয়েছে পরিষ্কারভাবে। প্রথম বার্তাটি হচ্ছে এই যে আমি তোমার জন্য ছাড় দিলাম, তুমি আমাকে যেভাবে গালমন্দ করেছো, তুমি আমাকে যেভাবে দোষারোপ করছো, তুমি আমাকে যেভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছ, আসলে সেটা তুমি ভুল করছো। তোমার কারণে জোট ভেঙে যাচ্ছে, আমার কারণে নয়। আমি সেটি প্রমাণ করে দেখিয়ে দিলাম, তুমি কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছো। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত একটি 5 স্টার হোটেলে পলিসি সামিট করেছে। এই পলিসি সামিট পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই পলিসি সামিট দেখে আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামী রাজনীতির একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে আমি ইমোশনাল।
পুরো বিশ্বকে তাক লাগিয়ে জামাত ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র। এই পলিসি সামিটের গুরুত্ব এতটাই বেশি, জামাত ইসলামের 85 বছরের কল্পনার অবসান ঘটেছে। যে প্রশ্ন সবচেয়ে জড়ভাবে ছিল, জামাত ইসলামী একটা একামতে দিনের প্ল্যাটফর্ম, ইসলামী আন্দোলন, তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? ইউরোপীয় ন্যাশনাল স্টেটের কাঠামোতে গড়ে ওঠা আধুনিক গ্লোবালাইজেশনের এই যুগে রাষ্ট্র পরিচালনা করা, ইটস এ গ্রেট চ্যালেঞ্জ। এটা কি জামাতের পক্ষে সম্ভব? এই প্রশ্ন গত 85 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে। নানান হাইপোথিসিস ছিল। জামাতেরই কেউ কেউ বলতো, যেমন আমি আজকে স্মরণ করছি শাহ আব্দুল হান্নানের কথা, সাবেক সচিব, তিনি নিজেই মনে করতেন যে জামাত কখনো ক্ষমতা আসতে পারবে না, এবং তার সূত্র ধরে আমরাও মনে করতাম জামাত উইল নেভার কাম ইনটু পাওয়ার, বাট জামাত উইল রিমেইন এজ আ মেজর পলিটিক্যাল ফোর্স ইন বাংলাদেশ। তিনি এই ভাষায় বলেছেন, কিন্তু আল্লাহ জামাতকে কবুল করেছেন। জামাত ক্ষমতা আসতে চায় 2048 সালে, আল্লাহ ক্ষমতা এনে দিচ্ছে 2026 সালে। কিন্তু যে প্রশ্ন ছিল জোরালোভাবে, ক্ষমতা আসতে পারলেও 5 আগস্টের পরে নতুন বাস্তবতা আমরা দেখছি যে ক্ষমতা আসার জন্য যে ধরনের জনপ্রিয়তা, জনসমর্থন দরকার, সেটা জামাত অলরেডি অ্যাচিভ করেছে। সমস্ত অসম্ভবকে সম্ভব করা হয়েছে। ডাকসুতে শিবির জিতবে, আবার জাকসুতে অসম্ভব ছিল না, সেটা সম্ভব হয়েছে। জাতীয় নির্বাচনে জামাতের যে জনপ্রিয়তা, ক্ষমতা আসতে আর কোনো বাধা নেই, সময়ের ব্যাপার মাত্র। এখন সুষ্ঠু নির্বাচন হওয়াটাই বাধা, এছাড়া কোনো বাধা নেই। কিন্তু তার চাইতেও জোরালো প্রশ্ন আমরা তাত্ত্বিকভাবে আলোচনা করতাম যে জামাত ক্ষমতা আসলে কি দেশ পরিচালনা করতে পারবে? এই ধরনের কোনো প্রস্তুতি, এই ধরনের জ্ঞান যোগ্য লোক আছে? কিছুদিন আগে বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম প্রশ্ন করেছেন যে জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী কে হবে? এবার জামাত দেখিয়ে দিয়েছে যে জামাত কিভাবে দেশ চালাতে পারবে, এশিয়া মহাদেশও চালাতে পারবে, জাতিসংঘও চালাতে পারবে। কি করেছে জামাত? আপনার কাছে অকল্পনীয় লাগবে যে জামাত কি করছে। গত 85 বছরের যত চ্যালেঞ্জ ছিল, যত বড় প্রশ্ন ছিল, সবকিছুর উত্তর এখানে হয়ে গেছে। এই পলিসি সামিট জামাতের ইতিহাসে লেখা থাকবে। ক্ষমতা আসার আগে জামাত দেখিয়ে দিতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে নির্বাচনের আগে, এটা জামাতের জন্য একটা গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, যে জামাত দেখিয়ে দিয়েছে তারা ক্ষমতা আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কিভাবে করবে? একদম রূপরেখা কমপ্লিটলি প্রেজেন্ট করেছে পুরো পৃথিবীর সামনে, নট অনলি টুয়ার্ডস বাংলাদেশ, সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। দর্শক, আপনি চিন্তা করেন, জামাতের পলিসি সামিটে কারা ছিল না? যারা জামাতের প্রোগ্রামে থাকবে কেউ কোনোদিন কল্পনা করেনি, তারা থেকেছে। জামাতের পলিসি সামিটে ভারত সহ 30 দেশের প্রতিনিধি, ভারত, আমেরিকা, মানে এখানে সবচেয়ে প্রশ্ন ভারত কি মানবে আসলে জামাত ক্ষমতা আসলে? আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একদিন বলেছিলেন যে সুলাইমান, জামাত ক্ষমতা আসলে ভারত প্রয়োজনে পারমাণবিক বোমা মারবে, কিন্তু না, জামাতকে ক্ষমতায় গ্রহণ করতে বুকে পাথর চাপা দিয়ে হলেও ভারত বাধ্য থাকবে, প্রস্তুতি শুরু করেছে। জামাতের পলিসি সামিটে ভারতের প্রতিনিধি থাকে। বাধাটা কোথায় বলেন? কে আটকাবে জামাতকে? কেউ আটকাতে পারবে না। জনগণ সাথে থাকলে, আল্লাহ চাইলে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এটা আমরা পলিসি সামিটের মাধ্যমে দেখতে পেয়েছি। এবং ক্ষমতা আসলে মুরসি হবে না, ক্ষমতা আসলে জামাত, ক্ষমতা আসলে এরদোগান হবে, মুরসি হবে না। আই রিপিট, রশিদ ঘানুশি হবে না জামাত, জামাত হবে এরদোগান। সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিবে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট এন্ড সি। এই পলিসি সামিট আমি স্ক্রুটিনাইজ করেছি, আমি সত্যি ইমোশনাল যে জামাত এত কিছু পারবে। আমি 5 মাস আগে কল্পনা করিনি যে এত উচ্চতায় আল্লাহ জামাতকে নিয়ে যাবে। আল্লাহ ডাক্তার শফিকুর রহমানকে রহম করুক, কবুল করুক পরিপূর্ণভাবে। এই মানুষটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই, কারণ তিনি যা করছেন অকল্পনীয়, আনইমাজিনেবল ফর জামাত। ভারত ছিল। আচ্ছা, ডেইলি স্টারের মাহফুজা নাম জামাতের পলিসি সামিটে থাকবে, এটা ভাই আমি তো 2 দিন আগেও কল্পনা করিনি। এখন দেখছি ডেইলি স্টার মাহফুজা নামও জামাতের পলিসি সামিটে, আমিরা জামাতের পাশে বসে আছেন। দেবপ্রিয় ভট্টাচার্য জামাতের পলিসি সামিটে থাকবেন। আমি বলছি না যে তারা জামাত সমর্থন করেন, কিন্তু জামাত ক্ষমতা আসতে পারে এই রিয়ালিটি মেনে নিয়ে তারা জামাতের পলিসি সামিটে যাচ্ছেন। তার এখন কি ঘটছে দেখেন, জামাত ক্ষমতা আসবে, অতএব বুকে পাথর চাপা দিয়ে হলো আমাদেরকে মানতে হবে। এখন আমাদের পন্থী কিছু লোকজন জামাতে জাতীয় সরকারে ঢুকানো যায় কিনা এই লাইন খুঁজতেছে তারা। এই কারণে দেবপ্রিয় বা ভারতপন্থী যে ব্লকটা আছে, তারাও এখন জামাতের সাথে লবিং করছে কাছাকাছি, যে তোমাদেরকে এই অংশটা ম্যানেজ করে দিব আমরা, আমাদেরকে এই মন্ত্রিত্ব 2টা দাও। তো দর্শক, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাতের লোকজন আজকে পলিসি সামিটে দেখিয়ে দিয়েছে যে জামাত কোন পর্যায়ে পৌঁছে গেছে। এই পলিসি সামিটে যে ধরনের প্রোগ্রাম করেছে দেবপ্রিয় ভট্টাচার্য, মাহফুজ আনামদের নিয়ে, দেশের শীর্ষস্থান গুরুত্বপূর্ণ সমস্ত সম্পাদকরা, সব সেক্টর এক্সপার্টরা ছিল, ট্যাক্সেশন থেকে শুরু করে ট্রেড অ্যান্ড কমার্স, ফাইন্যান্স পলিসি, সব কিভাবে কি এখন কত পার্সেন্ট কি বিনা সুদে লোন দিয়ে পৃথিবীর প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত বাংলাদেশ থেকে স্টুডেন্টদের উচ্চশিক্ষার জন্য পাঠাবে, নারীর ক্ষমতায়ন, ইউরোপ আমেরিকার যত প্রশ্ন ছিল যে নারীদের পার্টিসিপেশন কিভাবে হবে, জামাত একদম ক্লারিফাই করেছে। এখন অতি সূক্ষ্ম, অতি জটিল, যেমন ট্যাক্সেশন পলিসি কিংবা ফাইন্যান্স, ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে অতি সূক্ষ্ম পলিসি আমি এখানে আলোচনা করছি না, এটা আমার আলোচ্য বিষয় কখনোই না। আমি আলোচনা করি আমার প্রিয় ভাইদের জন্য, যারা একদম ইন্টেলেকচুয়াল না, আবার সচেতন নাগরিক, ইসলামকে ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, জামাতকে ভালোবাসেন, দাঁড়িপাল্লায় ভোট দিতে চান। এই জন্য আপনাদের যে জ্ঞানের খোরাক দরকার সেটা মিটাচ্ছি। আমি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেকচার দিচ্ছি না, অতএব অতিতাত্ত্বিক আলোচনা করা আমার কাজ নয়। আপনাদের জন্য, আমার দর্শকদের জন্য যা দরকার আমি সেটাই করছি এখানে। এই জন্য আমি ট্যাক্সেশন পলিসি কি, জামাতের কোন ক্ষেত্রে কত বাজেট হবে, জিডিপির কত পার্সেন্ট কোন ক্ষেত্রে কি খরচ করবে, আমি অতি জটিল এই জামাতের রূপরেখা যাচ্ছি না।
জাস্ট সিম্পলি বলছি, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে, বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানাতে যা দরকার, জামাত একদিনের পলিসি সামিটে একদম ক্লিয়ার রূপরেখা দেখিয়ে দিয়েছে, কোনো কনফিউশন নাই। এরকম কোন প্রোগ্রামের আয়োজন করা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল, আর এখন জামাত ইসলামীর পক্ষেই সম্ভব। বিএনপি এরকম কোনো প্রোগ্রাম করার যোগ্যতাই রাখে না। বিএনপিতে এরকম কোনো যোগ্য লোকই নেই। বিএনপিতে অনেক যোগ্য লোক ছিল, তারা নাই, এখন মারা গেছে। দেশের মওদুদ আহমেদরা ছিল, আরো অনেকেই ছিলেন, তারা নেই। খন্দকার মাহবুবরা ছিলেন। কিন্তু এখন যোগ্য লোক যারা আছে, আওয়ামী লীগের যোগ্য লোক, তারা পালিয়েছে। এখন যোগ্য লোক জামাত করে, জামাত করতে, জামাতকে হেল্প করতে কোনোদিন জামাত করে নাই। সারা পৃথিবীর শীর্ষস্থানীয় বাংলাদেশি বুদ্ধিজীবীরা, বাংলাদেশি ইন্টেলেকচুয়ালরা, বাংলাদেশের বিভিন্ন সেক্টর এক্সপার্টরা প্রস্তুত, কারণ তারা জানে জামাতের হাত ধরেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব। শেষ পর্যন্ত কি ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল হতে যাচ্ছে? ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রতিটি চায়ের টেবিলে একই প্রশ্ন উঠে আসছে, নির্বাচন কি হবে? অন্যদিকে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে সব দলের মধ্যে। এই নির্বাচন কমিশন কি পারবে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করতে? পাশাপাশি জামাত এবং বিএনপি কোন বিভাগে কে কত আসন পেতে পারে, বিভিন্ন নিরপেক্ষ সংস্থার জরিপ কি বলছে, সেই জরিপের কিছু তথ্য তুলে ধরবো। কে কোন বিভাগে কেমন ফলাফল করতে পারে বা কত আসন পেতে পারে। প্রথমে আমি আসি নির্বাচন কমিশন প্রসঙ্গে। সম্প্রতি দেখলাম ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করেছে। এরপর আমরা দেখলাম আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি গণমাধ্যমকে স্পষ্ট করে বলেছেন যে প্রক্রিয়া নির্বাচন পক্ষপাতিত্বের দিকে যাচ্ছে, তাতে করে এনসিপি নির্বাচনে যাবে কিনা এটার পুনর্মূল্যায়ন করতে পারে, পুনর্বিবেচনা করতে পারে, অর্থাৎ তারা নির্বাচনে নাও যেতে পারে। এবং একইভাবে ইসির দিকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জামাত, পাশাপাশি বিএনপি। যদি ছোট্ট একটি ঘটনা দিয়ে উল্লেখ করতে চাই, গত রবিবার আমরা কি দেখলাম? নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। আমরা ইতিমধ্যে দেখলাম যে বেশ কজন হেভিয়েট প্রার্থী তারা বিভিন্নভাবে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও নির্বাচনের বৈতরণীতে টিকে গেছে। অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কোনো আইন প্রণেতা বাছাইয়ের ক্ষেত্রে, অর্থাৎ মনোনয়ন চূড়ান্তের ক্ষেত্রে ঋণ খেলাপি হওয়া যাবে না। কিন্তু আমাদের রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগ, বিএনপি বা যে দলেরই হোক, যারা রাজনীতি করে, তারা প্রত্যেকেই মোটামুটি ঋণ খেলাপি বলা যায়। এবং এই নির্বাচন সময় আসলে অনেকে ঋণ শোধ করে বা কোনো না কোনোভাবে নির্বাচনের দৌড়ে আসার চেষ্টা করেন। তো এবার যদি দেখলাম যে নির্বাচন কমিশনে চট্টগ্রামের আসলাম চৌধুরীকে নিয়ে একটি আপিল শুনানি চলছে, এবং সেই শুনানি চলাকালীন অবস্থায় সব দলেরই অংশগ্রহণ ছিল। হঠাৎ করে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন 10 থেকে 15 মিনিটের একটা বিরতির ঘোষণা দিলেন, যে আপিল শুনানি চলছে, 15 মিনিটের একটা বিরতি। এরপর প্রত্যেকটি দলের লোক সেখানে বসেছিলেন। পাক্কা 1.5 ঘন্টা পর আবারও আপিল শুনানি চলে। প্রথমে যে নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করলেন, অযোগ্য ঘোষণা করলেন, ঠিক বিরতির পর আমরা দেখলাম দুই বিচারপতির মধ্যে কানে ফিসফিস করে কথা শেষে সেই প্রার্থীতা আবার পুনর্বহাল হয়ে গেল, টিকে গেল, বৈধতা পেয়ে গেল। প্রশ্ন হলো কি করে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন যে একজন ইসি মানে একজন কমিশন কর্মকর্তা বা কমিশনের পক্ষ থেকে যখন অযোগ্য ঘোষণা করা হয়, এরপরই 15 মিনিটের কথা বলে যে বিরতি হয়, সেখানে 1.5 ঘন্টা সময়টি লেগেছিল এই কারণে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে রুদ্ধতার বৈঠক করে, এবং সেই বৈঠক শেষে নির্বাচন কমিশন বাধ্য হয়ে বা চাপের কাছে নতি স্বীকার করে এটিকে আবারও বৈধতা দিয়েছে, আসলাম চৌধুরীকে বৈধতা দিয়েছে। এটি হলো এনসিপির অভিযোগ, এবং অনেক গণমাধ্যম কর্মীরাও এই বিষয়টিকে উল্লেখ করেছে। প্রশ্ন হলো, যারা এবার নির্বাচন করছেন এর মধ্যে কতজন ঋণ খেলাফি আছেন, কতজন হলফনামায় ভুল তথ্য দিয়েছে? আমরা যদি একটু এই বিষয়ে খোঁজ নিয়ে দেখবো যে অনেকে এর মধ্যে রয়েছে, কিন্তু কোন এক অদৃশ্য কারণে অনেকেই পার পেয়ে গেছে। এখন দুটি বিষয় মাথায় রাখতে হবে। এক, এই নির্বাচন কমিশন দিয়ে প্রফেসর ইউনূস বললেন তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি নির্বাচন করবেন এবং মানুষ এটিকে মনে রাখবে। কিন্তু আমরা এখন যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে যে দলগুলো শক্তিশালী, তারা চেষ্টা করছে তাদের প্রভাব খাটিয়ে যে কোনোভাবে এই নির্বাচনে তাদের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে। আর এটি করার জন্য সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আমাদের আমলারা, আমাদের রাষ্ট্রীয় কর্তারা যারা নিরপেক্ষ থাকার কথা, তারা কোনো না কোনো দলের পক্ষে চলে যাচ্ছেন, দলবাজ হয়ে যাচ্ছেন। সেটা নির্বাচন কমিশন বলি, প্রশাসক বলি, অর্থাৎ ডিসি, এসপি, ইউনো, টিওনো, যেটাই বলি, যারা নির্বাচনে জড়িত থাকবে, এরা কোনো না কোনো পক্ষে অবস্থান নিচ্ছে। পূর্বে যেটি হতো সব আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে না থাকলেও হাসিনার ভয় সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, ভেতরে বিএনপি জামাত যে ছিল সব আওয়ামী লীগ হয়ে গিয়েছে। আর এবারের দৃশ্যপটটি একটু ভিন্ন। এবারের দৃশ্যপটটি হলো জামাত যতটুকু পেরেছে তাদের লোককে তাদের মতো করে বসিয়েছে, বিএনপি যতটুকু পেরেছে তাদের লোককে বসিয়েছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, কারণ ইউনূস এখানে কোনো পক্ষ না, একজন নিরপেক্ষ ব্যক্তি। তাই এই দুটো দল, প্রধানত জামাত এবং বিএনপি, তাদের মতো করে তাদের লোকগুলোকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে, এবং এটার কারণে প্রশাসনের মধ্যে একটা নিরপেক্ষতা নষ্টের সুযোগ তৈরি হচ্ছে।
এখন দেখা যাচ্ছে যে যেখানে বিএনপির পক্ষে লোকেরা বসছেন তারা মনে করছেন তাদের দলকে এনিহাও ক্ষমতায় আনতে হবে, এবং তাদের দলকে ক্ষমতায় আনলে তারা পুরস্কার স্বরূপ আগামী দিনগুলোতে প্রমোশন পাবেন, বড় বড় চেয়ার পাবেন। হয়তো জামাত একইভাবেই ভাবছে, কিন্তু বিষয়টা হলো এই রাষ্ট্রে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা অনেকেই ভাবছেন না। তাই ইউনূস চাইলেও এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অভিযোগটি যেটি এসছে যে ইসি নিরপেক্ষতা হারিয়েছে, জামাতও বলেছে যে ইসি নিরপেক্ষতা হারিয়েছে। আপিল শুনানির ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে অন্য প্রার্থীরা যখন আপিল শুনানির আবেদন করে, নির্বাচন কমিশন সেই আপিল শুনানি গ্রহণই করে না। তার ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও আপিল শুনানি বিভাগগুলো নির্বাচন কমিশনগুলো এই কাজগুলো করেছে। আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও দেখা গেছে তাদেরকে বহাল রেখেছে। আবার একই অভিযোগে বা যারা কোনো বড় দলের ব্যক্তি নন তাদেরকে বাতিল হয়ে গেছে। অর্থাৎ আমার যে কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছে, আমি স্বতন্ত্র বা কোনো দলের নই বলে বা দুর্বল পক্ষের বলে, কিন্তু যে শক্তিশালী পক্ষের টাকা বহাল, একই অপরাধ। এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন যথেষ্ট বিতর্কের মুখে পড়েছে। তো এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যতটুকু সততার প্রমাণ দিতে হবে তারা পারছে না। এবং এই সুযোগটিতে ঋণ খেলাফিদের যদি বিএনপি পারত দল থেকে দূরে রাখতে, অর্থাৎ মনোনয়ন দেওয়ার আগে বিএনপি যদি তাদের ইন্টারভিউতে একটি প্রশ্ন করতো যে আপনাদের কারো ঋণ খেলাপি কিনা কেউ, কারণ এই রাষ্ট্রটাকে তো তারাই লুটপাট করছে। গত 16 বছর লুটপাট করেছে আওয়ামী লীগ। আগামী কত বছর জানি না, 16 বছর না 1600 বছর না 5 বছর কে থাকবে জানি না, যারা আসবেন তারা লুটবেন। কারা আসবেন আমি বলছি না, হতে পারে জামাত আসবেন, জামাত লুটবে, হতে পারে বিএনপি আসবে, বিএনপি লুটবে। তো এই লুটেরাদের আমরা বাছাই করি, আমাদের রাজনৈতিক দলগুলো বাছাই করে কিসের ভিত্তিতে জানি না, তাদের ঋণ থাকার পরও তাদের মনোনয়ন দিচ্ছে কেন দল? এবং এই যে এখন যারা বাতিল হয়ে যাবে, দল তাদের মনোনয়ন দিচ্ছে অনেকেই বাতিল হচ্ছে বা হবে, এটা দলের জন্য একটা ডিসক্রাইবিং। এই বিবেচনাটা দলের থাকা উচিত যে কাদেরকে তারা মনোনয়ন দিবে না, কাদের ব্যাপারে ঋণ খেলাপের অভিযোগ আছে, গেল একটা ব্যাপার। তারপরের যে বিষয়টি সেটি হলো যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ উঠছে যে ইসি পক্ষপাতিত্ব করছে। কি সেটা? পোস্টাল ভোটার বাহরাইন এবং সৌদি আরব নিয়ে কিছু অভিযোগ এসছে যে সেখানে যে কি বলে ভোটারের যে ভোটার আমি কি বলি যে ভোটদানের যে কাগজটি ব্যালট সেটি পাঠানো হয়েছে, সেটি নাকি কোনো একটি রাজনৈতিক দলের ঘরে পাওয়া গেছে। এই বিষয়টি আমরা দেখলাম নির্বাচন কমিশন একটি উত্তর দিয়েছে। অর্থাৎ কেন যেন মনে হচ্ছে সব এলোমেলো হয়ে গেছে। এই রাষ্ট্রটা সঠিক পথে হাঁটার জন্য যে মানুষগুলোকে দরকার ছিল, দেশপ্রেমিক, নিরপেক্ষ, সৎ, আসলে আমরা সেই সৎ লোকগুলোকে তৈরি করতে পারিনি। আমরা সবসময় একটা দলের মধ্যে পড়ে যাই, এই দল চলে গেছে, এই দল ক্ষমতা আসবে, এই দল লুটবে, আবার ওই দল বিদায় নিবে, আবার আরেকটা দল আসবে। আজকে শেখ মুজিবের মুরাল বা মুক্তি ভাঙা হচ্ছে, আগামী আবার আওয়ামী লীগ এসে অন্যটা ভাঙবে। আজকে জিয়ার কি বলে বিমানবন্দর জিয়াউর রহমানের নাম চেঞ্জ করা হয়েছে, এরপরে শেখ হাসিনার বাপের নাম চেঞ্জ করা হবে। এখান থেকে রাষ্ট্র বেরোতে পারে না। 71-এর ইতিহাস পাঠ্য বইয়ে বাচ্চারা, ধরেন একজন লোকের 3টা বাচ্চা, এই 3টা বাচ্চা 3টা ক্লাসে পড়ে। একটা বাচ্চা 71-এর ইতিহাসে পড়ছে, সবকিছুর মালিক ছিলেন, সবকিছুর মহানায়ক ছিলেন শেখ মুজিব। পরের বাচ্চাটা পড়তেছে সবকিছুর মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। তারপরে বাচ্চাটা এসে পড়তেছে সবকিছুর প্রধান মহানায়ক ছিলেন গোলাম আজম। 3 বাচ্চা পরবর্তী ঘরে বসে খেতে বসে ঝগড়া শুরু করছে এই 3জনকে নিয়ে। এই দেশটা এমন একটি দেশ যেখানে প্রতি বছরই পাঠ্য বইয়ে ইতিহাস পরিবর্তন হয়। তাই ইতিহাস পরিবর্তনের দেশে আসলে ইতিহাস থাকে না, ইতিহাস ধর্ষিত হয়ে যায়। তো এখন যে বিষয়টি হলো যে যদি কোনো কারণে এই পক্ষপাতিত্বের বিষয়গুলো আরো গভীরভাবে ধরা পড়ে, হয়তো বা এই নির্বাচন বানচাল হতে পারে। এই নির্বাচনকে কে বা কারা বানচাল করবে জানি না, কিন্তু এই অভিযোগগুলো আগামী দিনে আরো বড় আকার ধারণ করবে। নির্বাচন কমিশনকে, প্রশাসনকে এখন নিরপেক্ষতা প্রমাণ দিতে হবে, কারণ এখনই যদি এই অবস্থা হয় ভোটের দিনে কি হবে আন্দাজ করা যাচ্ছে মোটামুটি। দর্শক, তারপরে যে খবরটি দিয়ে শেষ করতে চাই, জামাত ইসলামের কিছু জরিপের তথ্য এসছে আমাদের কাছে। সেখানে দেখা গেছে যে জামাত খুব পরিকল্পিত টার্গেটে এগোচ্ছে। তারা তাদের জোটের মধ্যে কিছু ব্যক্তিকে যে কোনো উপায়ে পার্লামেন্টে আনতে যাচ্ছে। আমি জামাতে কয়েকজন ব্যক্তির সাথে, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি, এনসিপির সাথে কথা বলেছি বা জোটের অন্যদের সাথে কথা বলেছি ফোনে বা সাক্ষাতে। আমি যেটা বুঝলাম, জামাত কয়েকজন ব্যক্তিকে তাদের টার্গেট যে কোনোভাবে তারা পার্লামেন্টে নেবে। যদিও তারা জোটের সবাইকে ভোট দেবে, কিন্তু কোনো কোনো ব্যক্তির জন্য তারা আলাদা হিকমত কাজে লাগাবে। এর মধ্যে ঢাকা থেকে নাহিদ ইসলামকে বিজয় করার জন্য তারা ব্যাপক কাজ করছে। কিরকম? নাহিদ ইসলাম যে আসনটিতে দাঁড়াচ্ছে বা দাঁড়ালো, জামাত বিভিন্ন আসন থেকে, এই আসনে যখন ভোটার তালিকা হালনাগাদ হয় সেখানে প্রায় 80 থেকে 90 হাজার নতুন ভোটার এনেছে পরিবর্তন করে। অর্থাৎ এক আসন থেকে আরেক আসনে নিয়ে এসছে জামাত, ঠিকানা পরিবর্তন, যেটা ইসি সুযোগ দিয়েছিল সেই সময়। এরকম কিছু তথ্য পাওয়া গেছে যে তারা নাহিদ ইসলামকে এনিহাও জিতাবে, এর জন্য তারা ব্যাপক কাজ করছে জামাত ইসলাম। এবং তারা পাটোয়ারিকে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের বিপরীতে জেতানোর জন্য তারাও সেখানে ব্যাপক কাজ করছে। এই আসনগুলো কিন্তু জামাত মনে করছে তাদের নিজের প্রার্থী, মানে এনসিপির এই বিষয়গুলো। হাসনাত আব্দুল্লাহদের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা, কুমিল্লার হাসান আব্দুল্লাহকে বিজয় করে আনবেই। সার্ভিস আলমের ক্ষেত্রেও একই অবস্থা। অর্থাৎ জামাত বোঝার চেষ্টা করছে, বা জামাত বোঝার মানে যারা বিগত সময় জামাতের ব্যাপারে একটু পজিটিভ ছিল বা আগামী দিন যাদেরকে নিয়ে জামাত একটা বিগ ম্যাচ খেলতে চায়, সেই বিগ ম্যাচের জন্য জামাত কিছু নেতাকে আলাদা গুরুত্ব দিয়ে বিবেচনা করে মাঠে নেমে গেছে। তারা মামুনুল হককে বিজয় করার জন্য কাজ করছে। তারা খেলাফতের মধ্যে বেশ কয়েকজন নেতাকে পার্লামেন্টে আনতে চাইছে একটা ভয়েস রেজের জন্য। আসেন, এর পাশাপাশি কয়েকটি জায়গায় বলি, তারা ব্যারিস্টার ফিরোজের ব্যাপারে খুব পজিটিভ জামাত, এনিহাও তাকে বিজয় করে আনবে। তবে মুজিবুর রহমান মঞ্জুর বিষয়টি আমার কাছে স্পষ্ট নয়।
তবে জামাত যে কাজটি করছে তারা পুরো বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তারা বিভিন্নভাবে জরিপ চালিয়েছে এবং সেই জরিপের আলোকে কাজ করছে। এর মধ্যে ধরেন রংপুর বিভাগে রয়েছে প্রায় 33টির মতো আসন। এই 33টি আসন নিয়ে জামাত তাদের যে জরিপ বা নিরপেক্ষ সংস্থার জরিপ, সেখানে জামাত মনে করছে তারা 25টি আসনে এগিয়ে রয়েছে বিএনপির চেয়ে, এবং এই 25টি আসন তারা বিজয়ের জন্য সর্বোচ্চ কাজ শুরু করে দিয়েছে। এটা হলো রংপুর বিভাগের 33 আসনের মধ্যে 25টি জামাতের টার্গেট, বুঝে নেবেন। দ্বিতীয় হলো রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার মধ্যে আসন রয়েছে 39টি, এবং এই 39টি আসনের মধ্যে জামাতের টার্গেট 18 থেকে 20টি আসন, এবং 18 থেকে 20টি আসনের জামাত মোটামুটি এগিয়ে রয়েছে তাদের বিভিন্ন জরিপ বলছে। এবং এই 18টি আসন যে কোনোভাবে জামাত বিজয় ছিনিয়ে আনার জন্য কাজ করছে। পক্ষান্তরে খুলনার রয়েছে মোট 34টি আসন, অর্থাৎ খুলনা বিভাগে যে পুরো বিভাগে আসনগুলো রয়েছে তার মধ্যে 34টি আসন রয়েছে খুলনা বিভাগে। এর মধ্যে 24টি হলো জামাতের টার্গেট, এবং এই 24টির মধ্যে জামাত ব্যাপক কাজ করছে। যে কোনোভাবে এই 24টি আসন যেন হাতছাড়া না হয়, সঙ্গে যেন আরো কিছু বাড়ে, অর্থাৎ 24টিকে ফিক্সড রেখে জামাত কাজ শুরু করে দিয়েছে। বাকিগুলো তাদের বোনাস হবে। এবং সিলেট বিভাগ, জামাতের সিলেট বিভাগে আসন রয়েছে 19টি। এই 19টি আসনের মধ্যে জামাতের টার্গেট হলো 10টি। তাদের জরিপ অনুযায়ী এই 19টি আসনের মধ্যে জামাত 10টিকে টার্গেটে এগিয়ে চলছে, এবং এই 10টি বিজয় তাদের পক্ষে আনার জন্য তারা কাজ করছে। সবচেয়ে দুর্বল জায়গাটি হলো ঢাকা এবং বরিশাল বিভাগে জামাতের। খেয়াল করবেন, বরিশাল বিভাগে রয়েছে আসন মোট 21টি। এই 21টি আসনের মধ্যে মোটামুটি জামাত 5 থেকে 6টি আসনে এগিয়ে রয়েছে, বিএনপিকে টেক্কা দিতে পারবে বা বিএনপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে আসন 5 থেকে 6টি আসন। তবে জামাতের হিসেব বলছে তারা 4টিকে মাথায় রেখে এগুচ্ছে, তবে 5 থেকে 6টি আসন তারা পেতে পারে। তো এই 4 থেকে 6-এর মধ্যে জামাতের টার্গেট বরিশাল বিভাগে, এবং বাকি আসনগুলোতে তারা যে জোট প্রার্থীদের দিয়েছে জামাত তাদের পক্ষ থেকে, সেই আসনে জামাত কাজ করছে জোট প্রার্থীদের বিজয় করে আনার জন্য। চট্টগ্রাম বিভাগে 58টি আসন রয়েছে, নির্বাচনী আসন। এর মধ্যে জামাতের টার্গেট হলো 23 থেকে 25টি। আবার বলছি, চট্টগ্রামের যে 58টি আসন রয়েছে জামাতের টার্গেট 23 থেকে 25টি, এবং এই 23 থেকে 25টিতে জামাত এগিয়ে রয়েছে বিএনপি চেয়ে, এমন তাদের কাছে তথ্য আছে বা জরিপ আছে। সেই আলোকে জামাত কাজ শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।